আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীকে ঘিরে সেনাবাহিনীকে গণমানুষের মুখোমুখি দাঁড় করাতে গিয়ে ছাত্রদের যে দল এনসিপির মধ্যেই এখন দ্বন্দ্ব স্পষ্ট হয়েছে। হাসনাত আব্দুল্লাহ গত পরশু রাতে পোস্ট দিয়ে সেনাবাহিনী সম্পর্কে নানা রকম বেফাঁস মন্তব্য করেছেন। সেনাবাহিনী এত বেশি কথা বলার মতন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হাসনাত হয় নাই, বুঝতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কি দেশে সামরিক শাসন আনতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজ কিন্তু আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে দর্শক এই মুহূর্তে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলে এবার কিন্তু একেবারে হাতে নাতে ফেসে গেছেন ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ। সেনা দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে হাসনাত আব্দুল্লাহ যে অভিযোগগুলি করেছে সেগুলি সম্পূর্ণ মিথ্যা এবং সেনাপ্রধান জানিয়েছেন এগুলি একেবারে হাস্যকর, যার ফলে কিন্তু স্বাভাবিকভাবে এবার হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেনাবাহিনী। এমনকি হাসনাত আব্দুল্লাহর সহোদর সার্জিস আলমও কিন্তু এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন, জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহর অভিযোগগুলো কিন্তু সম্পূর্ণ মিথ্যা। তবে কি এবার ঘটনা অন্য মোড় নিয়েছে? হ্যাঁ দর্শক, এই সম্পূর্ণ বিষয়টির বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখানো হবে। তাই আপনাকে বিনীত অনুরোধ করবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু, তবে কিন্তু আজকের খবরের একেবারে বিস্তারিত দর্শক ভালো করে বুঝতে পারবেন আপনি। তবে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আমরা পর্যায়ক্রমে আগে সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলি এক এক করে দেখে আসি। সেনাবাহিনীকে ঘিরে সেনাবাহিনীকে গণমানুষের মুখোমুখি দাঁড় করাতে গিয়ে যে কাণ্ডগুলো গত দুদিন ঘটলো, আমরা এখন দেখতে পাচ্ছি হাওয়া উল্টো দিকে ঘুরছে। সেনাবাহিনীকে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটির ছাত্রদের যে দল এনসিপির মধ্যেই এখন দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠছে। তারা মোটামুটি মুখোমুখি অবস্থান নিতে শুরু করেছে। হাসনাত আব্দুল্লাহ যে পোস্ট দিয়েছিলেন দুদিন আগে, সেটিকে কেন্দ্র করে গত দুদিন যা ঘটে গেল, হাসনাত আব্দুল্লাহর সঙ্গে সেনা সদরে যিনি গিয়েছিলেন সেই সার্জিস আলম হাসনাতের কথা বিরোধিতা করে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন। এর আগে থেকে আমরা বুঝতে পারছিলাম শনিবার বিভিন্ন গণমাধ্যমে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতাদের বিভিন্ন জনে যেসব মন্তব্য করছিলেন, তাতে এটুকু আমরা স্পষ্ট হচ্ছিলাম যে এটিকে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটির মধ্যে এক ধরনের দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠছে। এবং মেট্রো নিউজের পক্ষ থেকে সেনা সদরের কাছে যা কিছু ঘটছে, জাতীয় নাগরিক কমিটি কিংবা হাসনাত আব্দুল্লাহর যে বক্তব্য সেটির বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। সেনা সদরের পক্ষ থেকে মেট্রো নিউজকে একটি লিখিত বক্তব্য দেওয়া হয়েছে এবং মেট্রো নিউজের কাছে এই যে লিখিত বক্তব্য গেছে সেখানে হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যকে একেবারে হাস্যকর এবং অপরিপক্ক গল্পের সমাহার হিসেবে উল্লেখ করা হয়েছে। তাদের ল্যাঙ্গুয়েজ গুলো, শব্দ চয়নগুলো বেশ চমৎকার। এই বিষয়ে আমি ছোট করে বলবো। যেমন সার্জিস আলম রোববার দুপুরের দিকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছে এবং সেখানে তিনি স্পষ্ট করে যা বলেছেন, মেট্রো নিউজে কাছে সেনা সদরের পক্ষ থেকে যে বক্তব্য গিয়েছে মোটামুটি সেখানে অনেকখানি মিল। সেনা সদরের একজন মুখপাত্র যে বক্তব্য দিয়েছেন যে সেনা সদর থেকে তাদেরকে ডাকা হয়নি, ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি, তারাই দেখা করতে চেয়েছিল সেনা প্রধানের সঙ্গে এবং তারা এসেছিল, তারা বিভিন্ন বিষয়ে কথা বলেছে। এবং হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্যগুলো দিয়েছে, সেনা প্রধানের বডি ল্যাঙ্গুয়েজ, সেনা প্রধান তাদেরকে চার্জ করেছে, সেনা প্রধান তাদেরকে হুমকি দিয়েছে, হুমকি হিসেবে বলেছে তোমাদের বয়স কম, তোমরা বোঝো না, এই বয়সে আমরা 40 বছর বা এই বিষয়ে আমরা 40 বছর কাজ করছি। এগুলো কিছুই না। সার্জিস আলম স্বীকারোক্তিতে সেগুলো বেরিয়ে এসেছে। সার্জিস আলম তার স্ট্যাটাসে যদিও একটু নরম কণ্ঠে বলার চেষ্টা করেছেন সহযোদ্ধার প্রতি, যে সহযোদ্ধার কোনো ভুল হলে আমরা শুদ্ধ দিতে চাই। আমার মনে হয় না যে বিষয়গুলো এখন সেইভাবে ঠিক আছে। সার্জিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে বলছেন যে আমি আমার জায়গা থেকে সেদিন 11ই মার্চ আমরা যে সেনা প্রধানের সঙ্গে দেখা করেছিলাম, হাসনাত আব্দুল্লাহ সেই বিষয়ে যে বক্তব্য দিয়েছে সে প্রসঙ্গে আমি কিছু সংযোজন বিয়োজন পরিমার্জন করতে চাই। হাসনাত আব্দুল্লাহর এই বিষয়গুলো পাবলিক করার পিছনে কি বিশেষ কেউ কলকাঠি নিয়েছে, অথবা সেনাবাহিনীকে যেভাবে জনমানুষের সামনে দাঁড় করানোর এক ধরনের প্রাণান্তকর চেষ্টা সেটি কেউ সফল করতে চাইছে এবং সেটি এখনো চলছে? আমি বলবো চলছে। সার্জিস আলম তার ফেসবুকে যে কথাগুলো লিখেছেন দীর্ঘ স্ট্যাটাস, আমি সামান্য কিছু আপনাদের সামনে তুলে ধরি। আপনারা হয়তো অনেকেই জেনেছেন, তারপর আলোচনা করতে সুবিধা হবে, অল্প কিছু বলি। হাসনাত আব্দুল্লাহ বলছেন যে কারো অভিমত প্রকাশ করা এবং প্রস্তাব দেওয়া দুটি এক বিষয় নয়। তিনি বলছেন যে পূর্বের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটা স্ট্রেইট ফরওয়ার্ড ভাষায় কথা বলেছেন। কোন দিন? 25 ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডি দিবসে, যেখানে তিনি বলেছেন ইনক্লুসিভ নির্বাচনের প্রয়োজন, কোনো ইফ বাট নেই, বিডিআর বিদ্রোহের বিষয়ে বা পিলখানা ট্র্যাজেডির বিষয়ে অনেক কথা বলেছেন। সেদিন তার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা অনেকে আলোচনা করেছি, অনেকেই খেয়াল করেছি। সেদিন তিনি অনেক বেশি কনফিডেন্ট ছিলেন, আত্মবিশ্বাসের কথা বলেছেন। সেই জায়গা থেকে রিফাইন্ড আওয়ামী লীগ বিষয়ে যে কথাগুলো 11ই মার্চ বলেছেন, সেটি সার্জিসের কাছে মনে হচ্ছে যে চাপ দেওয়ার কোনো বিষয় ছিল না। এটি তার অভিমতগুলো এরকম দেখো যে
কখনো কখনো অমুক দলকে বাইরে রেখে নির্বাচন হবে, কখনো তমুক দলকে বাইরে রেখে নির্বাচন হবে। এই যে সংকট তো রয়ে যাচ্ছে। এই জন্য আওয়ামী লীগ যদি পরিশুদ্ধ হয়ে রিফাইন্ড আওয়ামী লীগ হয়ে আসে নতুন ভাবে, তারা যদি নির্বাচনে অংশ নেয়, সমস্যা কি? আমার মনে হয় সেটি হওয়া উচিত। তিনি তার অভিমতটি প্রকাশ করেছেন। হাসনাত আব্দুল্লাহ একেবারে ভিন্নভাবে উপস্থাপন করেছিলেন, যেটি সাজ্জাদ ইসলামের বক্তব্যের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। আইএসপিআর বা সেনা সদরের পক্ষ থেকে বক্তব্য গেল না গেল, তার চেয়ে সাজ্জাদ ইসলাম যে বক্তব্য দিচ্ছে সেটি আমাদের কাছে প্রধানযোগ্য। এবং বারবার বলার চেষ্টা করেছি, সেনা প্রধান বা প্রথমে তার সেনা প্রধান প্রসঙ্গ আসেনি, সেনা বাহিনীর শীর্ষ কর্মকর্তা যদি এই ধরনের মন্তব্য করেই থাকেন, তারা বলতে পারেন। যেহেতু ইনক্লুসিভ নির্বাচন, ঠিক এই ব্যাখ্যাটি আমি শুরু থেকে দেওয়ার চেষ্টা করছিলাম যে বিএনপিকেও মাইনাস করতে চেয়েছিল আওয়ামী লীগ, এবং বিএনপি ছাড়া নির্বাচন করেছে কয়েক দফায়, সেই নির্বাচন মানুষ মেনেছে। ঠিক একইভাবে আওয়ামী লীগকে বাইরে রেখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই একই পক্ষতে আবার অন্যভাবে মানতে চাইবে না। সমস্যাটা কোথায় থেকে যাচ্ছে? এবং যে ফ্যাসিস্ট বলে আওয়ামী লীগকে উপাধি দেওয়া হচ্ছে, সে একই ধারার রাজনীতিতে এখনো চলছে। সাজ্জাদ ইসলাম বলছেন যে আলোচনা এক পর্যায়ে বলি যেই দল এখনো ক্ষমা চায় না, মানে হাসনাতের যে বক্তব্য ছিল এবং অপরাধ স্বীকার করে নাই, এই কথাগুলো বলা হয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতে যে সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন বা মন্তব্য করেছেন, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাট লিস্ট 40 ইয়ার্স। তোমার বয়সের থেকে আমাদের এই অভিজ্ঞতা বেশি। কিন্তু ওই টোনে না, শাসনের টোনে না, হুমকির টোনে না, তিনি জাস্ট তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চেয়েছেন, যেহেতু তারা গেছে। এই তো। কিন্তু কি জিনিস কিভাবে আমাদের সামনে উপস্থাপন করা হলো। এবং সাজ্জাদ ইসলাম তার এই স্ট্যাটাসের মধ্যে আরো একটি বিষয় নিয়ে এসেছেন, হাসনাত না ওয়াকার, এই ধরনের যখন স্লোগান দেওয়া হচ্ছে, সেই স্লোগানকেও আমরা সমর্থন করতে পারি না। এবং হাসনাত তিনি উল্লেখ করেছেন যে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, বিষয়গুলো আমরা অত সহজে নিতে পারছি না। গত 2-3 দিনে যা কিছু ঘটে গেল, ইনডিরেক্টলি বা ডিরেক্টলি ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার, সেনাবাহিনীকে দেখে নেওয়ার, সেনাবাহিনী ইনভলভ হওয়ার, কি এই যে ধরনের কথাবার্তা এসেছে, অনেক পানি ঘোলা হয়েছে। সেনাবাহিনী যথেষ্ট ধৈর্য নিয়ে আছে। আমার মনে হয় এই বিষয়গুলো থেমে গেলে ভালো। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, যারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন, বারবার আমি কথা বলছি, এগুলো বলে একটি রাষ্ট্রের যে সার্বভৌমত্বের প্রতীক, সেই সেনাবাহিনীকে ইচ্ছাকৃতভাবে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে ধ্বংস করে পুরো রাষ্ট্রটাকে অকার্যকর করে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার একটা সমূহ লক্ষ্য অনেকের মধ্যে আমি অন্তত দেখছি। যেভাবেই হোক, যে প্রক্রিয়ায় হোক, এগুলো বাড়তে দেওয়া ঠিক হবে না। হাসনাতের বিষয়ে জাতীয় নাগরিক কমিটি কি সিদ্ধান্ত নেবে, কেন তিনি আলোচনা করেননি? কেন তিনি 11 দিন পর এসে বক্তব্য দিলেন? এবং বক্তব্য যখন উপস্থাপন করলেন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে, কাদের মাধ্যমে পরামর্শ নিয়ে তিনি এটি করলেন? হাসনাত আব্দুল্লাহকে জবাবদিহিতার আওতায় আনা উচিত এখনই, অ্যাট ওয়ান্স, আমি মনে করি। সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী নিয়ে এই যে নতুন যে রাজনৈতিক দল এনসিপি, তাদের ভূমিকা দেখছি। এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ, দক্ষিণাঞ্চলীয় সংগঠক, তিনি ফেসবুকে গত পরশু রাতে পোস্ট দিয়ে সেনাবাহিনী সম্পর্কে নানা রকম বেফাঁস মন্তব্য করেছেন। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এই ধরনের কথা বলার মাধ্যমে তিনি আসলে শপথ ভঙ্গ করলেন। তিনি এই যে এখন যে উপদেষ্টা পরিষদের একজন সদস্য উপদেষ্টা, এই উপদেষ্টা পরিষদ কিংবা মন্ত্রী পরিষদের সদস্য হতে হলে একটা গোপনীয়তার শপথ নিতে হয়, রাষ্ট্রীয় নানান কিছু গোপন রাখবার একটা শপথ নিতে হয়। এই যে সরকার গঠনটি, এটিও কিন্তু গোপন বিষয় ছিল, এটিও কিন্তু জনসম্মুখে আসবার বিষয় ছিল না। সেনাপ্রধান মোহাম্মদ ইউনূসকে চাননি। এতে খারাপ কি হয়েছে? সঠিক হয়েছে, কারণ মোহাম্মদ ইউনূস সেই সময় মামলার আসামি ছিলেন। বাংলাদেশে 30-40% আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের ভোট আছে, সেটি আজকে 30-40% নয়, আজকে 60%-এর বেশি। কোনো মিথ্যে কথা তো বলেননি। সেগুলো নিয়ে এখন নানা রকম রং ছড়ানো, কাদা ছড়ানো চলছে। এইগুলো কেন? আবার দেখুন, আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি তার খানিক আগে এখনো সেটির রেশ রয়ে গেছে। শাহবাগে এনসিপির সমাবেশ হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে। এই শাহবাগ গত 13 মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলী স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে শাহবাগের যাবতীয় মিছিল সমাবেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ। অথচ আজকে এনসিপি সমাবেশ করলেন। এবং শুধু তাই নয়, নানা রকম সেনাবাহিনী নিয়ে নানা রকম দেশি বিদেশি কুৎসা রটানো হচ্ছে। আমি আগের ভিডিওতে বলেছি যে বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের বিজিবি, বাংলাদেশের আনসার, বাংলাদেশের র্যাব, বাংলাদেশের প্রশাসন সবকিছু ধ্বংস করে ফেলানো হয়েছে।
সেনাবাহিনী এখনো ঐক্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। সেই সেনাবাহিনীকে ধ্বংস করবার নানা রকম উস্কানি জারি রেখেছে দেশ থেকে এবং বিদেশ থেকে। সেনাবাহিনী যদি এখন পর্যন্ত এটি হজম করবে না, আমি বিশ্বাস করি প্রস্তুতি চলছে। কারণ সেনাবাহিনী দেশের সর্বোচ্চ জায়গাটি, সর্বোচ্চ আস্থার জায়গাটি, দেশ রক্ষার সর্বোচ্চ সেনানী যারা, তাদেরকে নিয়ে কলঙ্কিত করবার একটি পায়তারা চলছে সাম্প্রতিক সময়। এটিকে তো ছাড় দেওয়ার কথা নয়। সেনাবাহিনী যদিও গতকাল শুক্রবার ব্যাপক ফোর্স রাস্তায় নামিয়েছিলেন, আজকেও যথেষ্ট উপস্থিতি, এবং সেনাবাহিনী সরাসরি এখনো পর্যন্ত যদিও কোনো ইনিশিয়েটিভ নেয়নি, কিন্তু খুব শীঘ্রই যে কোনো মুহূর্তে খুব বেশি বাড়াবাড়ি হলে ইনিশিয়েটিভ নেবে বলে আমরা আশা করি। এই যে আওয়ামী লীগকে পুনর্বাসন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো, আওয়ামী লীগকে পুনর্বাসন কি কিংবা রাজনীতিতে ফেরাকে, আওয়ামী লীগ তো এই দেশের মাটি মানুষের একটি রাজনৈতিক দল। আওয়ামী লীগে দুষ্ট লোকজন থাকতে পারে, তাদের বিচার হবে, তাদের বিচার আওয়ামী লীগই করবে, অন্য কারো করা লাগবে না। সেই জায়গা থেকে আওয়ামী লীগ ফিরবে। অনেকে বলছেন সেনাবাহিনী কেন রাজনীতিতে হস্তক্ষেপ করছে, সেনাবাহিনী কেন মাথা ঘামাচ্ছে। সেনাবাহিনী তখনই মাথা ঘামাচ্ছে যখন বাংলাদেশের রাজনীতি ফেল করছে, যখন বাংলাদেশের রাজনীতি সিদ্ধান্ত নিতে পারছে না। আজকে 5 আগস্ট পরবর্তী সময়ে যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো কি সেনাবাহিনী ছাড়া সম্ভব হতো? সেনাবাহিনী যদি এগিয়ে না আসতো এটি সম্ভব হতো? আজকে যখন ঘটনা ঘটেছে, ঘটনা যখন আপনাদের অনুকূলে, তখন বলছেন সেনাবাহিনীকে। বাংলাদেশের মতো দেশ, এসব তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোতে সেনাবাহিনী কখনো কখনো কিরণকের ভূমিকায় পালন করে, সেনাবাহিনী কখনো কোনো মোড় ঘুরিয়ে দেওয়ার ভূমিকায় অবতীর্ণ হয়। আজকেও দেশের এই ক্রান্তিকালে, দেশের এই সংকটকালে, দেশের যে পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয়েছে এবং যে সমস্ত হুমকি ধমকি শোনা যাচ্ছে, বিশেষ করে আজকে যুদ্ধটা আসলে স্বাধীনতার পক্ষের এবং স্বাধীনতার বিরোধীদের। এই স্বাধীনতা বিরোধীদের কাছ থেকে, স্বাধীনতা বিরোধীদের পক্ষ থেকে যেসব হুমকি ধমকি শোনা যাচ্ছে, সেগুলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী হুমকি। এই সার্বভৌমত্ব বিরোধী হুমকি আমি বিশ্বাস করি যে সেনাবাহিনী এগুলো দমন করবে। কারণ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব সেনাবাহিনীর, এবং সেনাবাহিনী সেই প্রস্তুতি সম্পন্ন। এখন দেখার বিষয় যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, যে কোনো মিনিটে, যে কোনো ঘন্টায়, যে কোনো সেকেন্ডে কি ঘটনা ঘটে বা ঘটে যেতে পারে। আমরা আশা করেছিলাম যে ঈদের পরে, ঈদ পরবর্তী সময়ে একটা সেটেল ডাউন হবে, একটা পরিবেশ পরিস্থিতি ক্রিয়েট হবে, কিন্তু এবার হয়তো ঈদ হবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। 1971 সালে ঈদ যেমন হয়নি, চাঁদকে ফিরে যাবার কথা বলা হয়েছে গানের মাধ্যমে, ঠিক তেমনি আজকে 2025 সালেও ঈদ হবে কিনা, চাঁদকে ফিরে যাবার কথা বলতে হবে কিনা, সে ব্যাপারে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। এজন্য বাহিরে এবং ক্যান্টনমেন্টে সবকিছু মিলিয়ে টানটান উত্তেজনা, দেশের নাগরিকদের মনে একটা টানটান উত্তেজনা, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। দর্শক শ্রোতা, আজকের এই আলোচনাগুলি দেখার পর আপনার কি মনে হয়েছে? সেনাপ্রধান কি হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন? এরকমটা হলে কিন্তু এই একজনের জন্য সকল ছাত্র নেতাদের কিন্তু মান সম্মান একেবারে শেষ হয়ে যাবে, এমনকি ডক্টর ইউনূসই কিন্তু তার মূল্যায়ন হারাবে। তবে এখনো ঘটনা সঠিকভাবে ক্লিয়ার নয়, তাই আরো কয়েকদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে আসল বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য। দর্শক, আজকের ভিডিওটি পর্যালোচনা করে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এ পর্যন্তই। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।